নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির। উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করে আমি আপলোড করব, আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। তৃতীয় পর্ব পাঠ করা শেষ হয়েছে, আজ পড়ব চতুর্থ পর্ব। কৈলাস গোমস্তা হাটে এলে কারো কোনো জিনিসের জন্য দরদস্তুরের প্রয়োজন হতো না। অনেক সময় কর্তাবাবুর নাতি সদানন্দ আবদার ধরত, কৈলাস কাকা, আমি বেলুন নেব। রেলবাজার থেকে রবারের বেলুন নিয়ে এসে বেচছিল কপিল পায়রাপোড়া। আবদারের কথা শুনেই সে বলল, এই নেন গোমস্তা মশাই, খোকাবাবুর জন্য বেলুন নেন। কৈলাস গোমস্তা বেলুন নিলে। জিজ্ঞেস করলে, কত দাম রে কপিল? কপিল পায়রাপোড়া বললে, দামের কথা বলে লজ্জা দেবেন না গোমস্তা মশাই, আমি খোকাবাবুকে এমনি খেলতে দিলুম। খেলতে দিলুম মানে? খোকাবাবু তোর কাছে ভিক্ষে নেবে নাকি? খোকাবাবুর পয়সার অভাব? কপিল পায়রাপোড়া বললে, আগে বাবুদের খেয়ে পড়েই তো আমরা বেঁচে আছি, খোকাবাবু খেলতে চেয়েছেন তাই দিলুম ওনাকে। বেলুন পেয়ে মহা খুশি সে। দিনু মামা আর কৈলাস কাকার সঙ্গে সারা হাট ঘুরতে লাগলো বেলুন নিয়ে। সদানন্দ যেখানে যায় তার সঙ্গে সঙ্গে বেলুনও মাথার উপর চলতে থাকে। সেই বেলুন নিয়েই কয়েক ঘন্টা কেটে গেল। বাড়ির ভেতর মাকে গিয়ে বেলুন দেখালে, চণ্ডীমণ্ডপে বাবাকে গিয়ে দেখালে, কাছারি বাড়িতে কর্তাবাবুকে গিয়ে দেখালে, যেন এক মহা সম্পত্তি পেয়েছে সে। বাড়িময় তার বেলুন নিয়ে খেলা, কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলে সেটা চুপসে গেছে। তখন শুরু হলো নাতির কান্না। কর্তাবাবুর কানে কান্না যেতে তিনি জিজ্ঞেস করলেন, খোকা কাঁদে কেন রে? কি হয়েছে? মেরেছে নাকি কেউ? দিনু বললে, আগে খোকাবাবুর বেলুন চুপসে গেছে। শেষ জীবনে কর্তাবাবু নাতি অন্ত প্রাণ হয়ে গিয়েছিলেন। যে বায়না ধরত তাই যোগান দিতেন, কখনো বেলুন, কখনো পাখি, কখনো ঘুড়ি, কখনো সাইকেল। সুদখোর মানুষ কারো সুদের একটা পয়সা ছাড়তেন না, কিন্তু নাতির জন্য যত টাকাই হোক তার খরচ হওয়াটাকে খরচ বলে কখনো মনে করতেন না। বলতেন, আহা ছোট ছেলে আবদার ধরেছে, দাও না ওকে কিনে। বাবা বলতো, আদর দিয়ে কর্তাবাবুই খোকার সর্বনাশ করবেন দেখছি। তা কান্নাকাটির কারণ শুনে কর্তাবাবু তখনই লোক পাঠালেন রেলবাজারে। দিনু গেল সেখানে। নাতির আবদার রাখবার জন্য একটা লোক 5 ক্রোশ হেঁটে 2 পয়সার একটা বেলুন কিনে নিয়ে এলো। তখন নাতি ঠান্ডা, তখন আবার তার মুখ দিয়ে হাসি বেরোলো। তখন আবার সেই বেলুন নিয়ে সারা বাড়িময় মাতামাতি চলল। কর্তাবাবুর কাছে দিনু আসতেই তিনি জিজ্ঞেস করলেন, এনেছিস বেলুন? দিনু বললে, আগে হ্যাঁ। খোকাকে দিয়েছিস? আগে হ্যাঁ দিয়েছি। কত দাম নিলে? আগে 2 পয়সা। 2 পয়সা? 2 পয়সা দাম শুনেই চমকে উঠলেন কর্তাবাবু। বললেন, সেদিন কপিল পায়রাপোড়া যে কৈলাসের কাছে 4 পয়সা নিয়েছিল। তবু সন্দেহ হলো। হিসেবের খাতাটা বার করে দেখে নিলেন। হাটে যা কিছু কেনাকাটা হতো তার হিসেব দিতে হতো কর্তাবাবুর কাছে। তিনি সেগুলো নিজের হাতে লিখে সন্দুকের মধ্যে খাতাটা রেখে দিতেন। হিসেবের খাতায় স্পষ্ট লেখা হয়েছে, কপিল পায়রাপোড়ার কাছে 4 পয়সা দিয়ে খোকনের জন্য বেলুন কেনা হয়েছে। ডাকলেন, কৈলাস, কৈলাস কোথায় গেল? কৈলাস গোমস্তা এলো। কর্তাবাবু তাকে জিজ্ঞেস করলেন, কৈলাস, সেদিন কপিল পায়রাপোড়ার কাছে তুমি বেলুন কিনেছিলে ক পয়সা দিয়ে? আগে আপনাকে আমি খরচের হিসেব দিয়েছি। কর্তাবাবু বললেন, তুমি বলেছ 4 পয়সা, আমার খাতাতেও তাই লেখা রয়েছে, কিন্তু আজ দিনু রেলবাজার থেকে খোকার জন্য আর একটা বেলুন কিনে এনেছে, সেটা 2 পয়সা নিয়েছে। কপিল পায়রাপোড়ার লোকটা তো দেখছি চোর,
আমাকে 2 পয়সা ঠকিয়ে নিয়েছে। এ কি মগের মুলুক পেয়েছে? আমার পয়সা কি সস্তা ভেবেছে সে? কৈলাস গোমস্তা সবিনয়ে বললে, আগে হুজুর, কি আর বলবো, আজকাল পৃথিবীতে কাউকে বিশ্বাস নেই, সব বেটা চোর। কর্তাবাবু বললেন, তা চোর বললে আমি তো শুনবো না। চুরি করতে হয় অন্য কারোর বাড়িতে সিঁধ কাটো, তা বলে আমার বাড়িতে? সে পেয়েছে কি? ভেবেছে আমি ধরতে পারবো না? আমি বোকা? আর আমার পয়সা বুঝি পয়সা নয়? আমাকে বুঝি মুখে রক্ত উঠিয়ে টাকা উপায় করতে হয়নি? তারপর একটু থেমে বললেন, ওর কাছে জমি জমা কি আছে আমার? কৈলাসের হিসেব সবই মুখস্থ থাকে। বললে, বিলের ধারে 1 লপ্তে 3 বিঘে ওর বাহাগে আছে, আর ওর কাকার ভাগে বাকি 7 বিঘে। ওর আর কি কি সম্পত্তি আছে? সম্পত্তি বলতে ওই আমাদের 3 বিঘে জমি ওর ভরসা, ওতে ওর সারা বছর চলে না। মা ষষ্ঠীর কৃপায় আবার ওর সংসারও অনেক বড়। একটা বউ মরে যাবার পর আবার নতুন করে একটা বিয়েও করেছে। ও পক্ষের 13টা অ্যান্ডা গ্যান্ডা, তারপর আবার এ পক্ষেরও একটা মেয়ে হয়েছে সম্প্রতি। কর্তাবাবু বললেন, তাহলে তো খুব কষ্টে সৃষ্টে চালায়। খাজনা ঠিক সনসন দিয়ে যাচ্ছে তো? আগে দিতে পারবে কি করে, 2-1 সন মাঝে মাঝে বাকি পড়েও যায়। খুব ধমক টমক দিলে তখন গরু বাছুর বেচে জমিদারের পাওনা শোধ করে কোনো রকমে। সেই জন্যই তো হাটবারে কখনো বেলুন, কখনো বিস্কুট, লেমন জুস নিয়ে বসে, তাতে যা 2 পয়সা হয়। কর্তাবাবু বললেন, তা বলে আমাকে ঠকাবে? আমারই খাবে পড়বে, আবার আমাকেই ঠকাবে? এ তো ভালো কথা নয়। তুমি ওর জমি খাস করে নাও। খাস করে নেব? হ্যাঁ হ্যাঁ, খাস করে নেবে। আমি অত দয়ার অবতার হতে পারবো না, আমার অত পয়সা নেই। আজই খাস করে নেবে, বুঝলে? তা সেই দিনই খবর গেল কপিল পায়রাপোড়ার কাছে। সে তখন সারাদিনের খাটুনির পর তার বাড়ির যাত্রায় ভাত খেতে বসেছে। খবরটা শুনেই খাওয়া তার মাথায় উঠল। খাওয়া ফেলে তখনই ছুটল কাছারিতে। কৈলাস গোমস্তা তাকে বললে, তা আমি কি করব বাপু, আমার কি জমি? যার জমি তিনি যদি হুকুম করেন তো আমি কি করতে পারি? তুই কর্তাবাবুর কাছে গিয়ে তোর আর্জি পেশ কর গে। কপিলের তখন মাথায় বজ্রাঘাত। বললে, আপনি সব গোমস্তামশাই, আপনি বললে কর্তাবাবু জমি ফিরিয়ে দেবেন। ওই জমিটুকু চলে গেলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে খাবো কি? আমার সংসার চলবে কি করে? একটা 5 ফুট লম্বা পুরুষ মানুষ যে অত গলা ফাটিয়ে হাউ হাউ করে কান্নাকাটি করতে পারে, না দেখলে সদানন্দ কল্পনাও করতে পারত না। বাড়ি শুদ্ধ লোক সবাই জানতে পারল কপিল পায়রাপোড়ার জমি কর্তাবাবু খাস করে নিচ্ছেন। কিন্তু কেন খাস করে নিচ্ছেন তা কেউ জিজ্ঞেস করলে না। সবার কাছেই যেন জিনিসটা স্বাভাবিক। এ তো হবারই কথা, জমিদারের হক আছে জমি খাস করে নেবার। তা সে অন্যায় করুক আর না করুক, খাজনা দিক আর না দিক। আমার মর্জি হয়েছিল তাই তোমায় জমি চাষ করতে দিয়েছিলুম, এখন আবার মর্জি হয়েছে, এখন তোমার কাছ থেকে জমি কেড়ে নেব। জমির মালিক তুমি না আমি? সদানন্দ দিনু মামার কাছে গিয়ে জিজ্ঞেস করলে, দিনু মামা, কপিলকে মারছে কেন দাদু? দিনু মামা বললে, মারবে না, কপিল যে কর্তাবাবুকে ঠকিয়েছে। ঠকিয়েছে? কি করে ঠকালো? 2 পয়সার বেলুন কেন 4 পয়সায় সে বিক্রি করেছে। সেই একই বেলুন আমি রেলবাজার থেকে যে 2 পয়সায় কিনে এনেছি। সদানন্দ অবাক হয়ে গেল। বললে, কই, বেলুন তো কপিল বেচেনি। আমি বেলুন নেব বলে আবদার ধরেছিলুম বলে ও তো মাগনা দিয়ে দিলে। পয়সা তো নেয়নি ও, আমি নিজের চোখে যে দেখেছি, আমি তো তখন হাটে ছিলুম। কিন্তু দিনুর কাছ থেকে কোনো প্রতিকার পাবে না জেনে আর সেখানে অপেক্ষা করলে না, একেবারে সোজা দাদুর ঘরে গিয়ে পৌঁছালো। সেখানে তখন বীভৎস কাণ্ড চলছে। ঘরের মধ্যে দাদু নিজের লোহার সিন্দুকটার পাশে বসে আছে, আর একটু দূরে দাঁড়িয়ে আছে কৈলাস কাকা, আর তাদের সামনে
বংশীঢালি কপিল পায়রাপোড়ার মাথার চুলের ঝুঁটি ধরে আছে আর বলছে, বল কর্তাবাবুকে কেন ঠকালি বল। কিন্তু কপিল বলবে কি? তাকে কথা বলবার ফুরসতই দিচ্ছে না বংশীঢালি। এক হাতে চুলের ঝুঁটি ধরে অন্য হাতে পটাপট মুখে ঘুষি মেরে চলেছে। আর দাদু বংশীকে উৎসাহ দিয়ে চলেছে, মার মার বেটাকে, মেরে ফেল, আমার সঙ্গে শয়তানি, আরও মার। সদানন্দ আর থাকতে পারলে না, একেবারে ঝাঁপিয়ে গিয়ে পড়ল দাদুর সামনে। বললে, দাদু ওকে মারছো কেন? ও তো বেলুনের দাম নেয়নি, অমনি দিয়েছে। ওই তো কৈলাস কাকা জানে, কৈলাস কাকাকে জিজ্ঞেস করো না। ও কৈলাস কাকা, তুমি বলছো না কেন ও কৈলাস কাকা? কিন্তু কর্তাবাবু বিরক্ত হয়ে উঠলেন নাতির কথায়। প্রথমটায় তিনি যেন একটু হকচকিয়ে গিয়েছিলেন, তারপর সম্বিত ফিরে পেয়ে বলে উঠলেন, আরে এখানে তুই এলি কেন? ও দিনু, দিনু কোথায় গেলি? ও দিনু, খোকাকে এখানে আসতে দিলি কেন? ওরে দিনু, ওকে নিয়ে যা এখান থেকে। সদানন্দ নাছোড়বান্দা বললে, আমি যাব না এখান থেকে, আগে তুমি আমার কথার জবাব দাও। সদানন্দও যাবে না, কর্তাবাবুও ছাড়বে না। ততক্ষণে দিনু এসে গেছে। এসে জোর করে হাত ধরে টানতে টানতে চ্যাংদোলা করে সদানন্দকে ঘরের বাইরে নিয়ে গেল। কিন্তু তখনও ঘরের ভেতর থেকে কপিলের কান্নার আওয়াজ তার কানে আসছিল। এসব কতকালকার আগের কথা। তবু সদানন্দর যেমন মনে আছে, নবাবগঞ্জের সেকালের যারা আজও বেঁচে আছে তাদেরও মনে আছে। মনে আছে শেষকালে ছেলে মেয়ে বউকে খেতে না দিতে পেরে সেই কপিল পায়রাপোড়া একদিন নবাবগঞ্জ থেকে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল কেউ টের পেলে না। কপিল পায়রাপোড়ার কাকা প্রথমে কিছুদিন তার ছেলে মেয়েদের দেখেছিল। তারপর দেখা গেল একদিন ওই বারোয়ারিতলার বটগাছের ডালে কপিলের ধরটা ঝুলছে। একটা গরু বাঁধা দড়ি দিয়ে গলাটা বেঁধে কখন হয়তো ঝুলে পড়েছিল, কেউ দেখতে পায়নি। তারপর পুলিশ, থানা, দারোগা, কোর্ট কাছারি অনেক কিছুই হলো তাই নিয়ে। আবার সে ঘটনার ঢেউ একদিন থেমেও গেল, কিন্তু সদানন্দর মন থেকে তা আর মুছল না। এসব ছোটোখাটো ঘটনা, কিন্তু ছোটোখাটো ঘটনাগুলি সদানন্দর মনের ভেতর জমে জমে পাহাড় হয়ে উঠতে লাগলো। প্রকাশ মামা জিজ্ঞেস করত, হ্যাঁ রে, তুই কি ভাবিস রে এত? তখন সদানন্দ একটু বড় হয়েছে, বলতো, আচ্ছা মামা, তোমার এসব ভালো লাগে? প্রকাশ মামা তো অবাক, সে শুধু জানে ফুর্তি করা আর খাওয়া দাওয়া হই হুল্লোড় করে কাটিয়ে দেওয়া। ভালো খাও, ভালো পড়ো, 2 হাতে টাকা উপায় করো, আবার 2 হাতে সেই টাকা খরচ করো। ভাগ্নের কথা শুনে বললে, কি ভালো লাগে? সদানন্দ বললে, এই তুমি যা করো সারাদিন। আমি সারাদিন কি করি? এই আরাম করে খাও, বারোয়ারিতলায় গিয়ে আড্ডা দাও, তাস খেলো, তারপর গান্ডে পিণ্ডে খাও, খেয়ে নাক ডাকিয়ে ঘুমোও, তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা এ গাঁ ও গাঁ করে বেড়াও, আর তারপর রাত্রিরে এসে আবার ঘুমিয়ে পড়ো। প্রকাশ মামা বললে, আমি যা করি এ তো সবাই করে রে, কেন এতে দোষটা কি? আমি চুরিও করছি না কারো, বাটপাড়িও করছি না। আমার বাবা, কাকা, জ্যাঠা, 14 পুরুষ চিরকাল এই জিনিসই করে এসেছে, আবার আমিও তাই করব। আবার তুইও যখন বড় হবি তখন তুইও তাই করবি, এই তো নিয়ম রে। সদানন্দ বললে, কিন্তু আমার যে ওসব করতে ভালো লাগে না মামা। জানো, কপিল পায়রাপোড়াকে তুমি চিনতে? কপিলকে? সেই শয়তানটাকে চিনব না? ব্যাটা 1 নম্বরের আহাম্মক ছিল একটা, শেষকালে তাই অপঘাতে মরতে হলো। যেমন কর্ম তেমনি ফল। সদানন্দ বললে, দেখো প্রকাশ মামা, আজকাল সবাই তার কথা ভুলে গেছে। আমার বাবা মা কারোরই হয়তো মনে নেই, আমার দাদুরও হয়তো মনে নেই তার কথা। ওই বারোয়ারিতলায় যখন সে আত্মঘাতী হলো সবাই তা দেখেছে, দেখে সবাই শিউরে উঠেছে, কিন্তু আজকে আর কারো সে কথা মনে নেই। জানো, প্রকাশ মামা হো হো করে হেসে উঠল। বললে, তুই তো দেখছি একটা আস্ত পাগল রে, অত কথা মনে রাখতে গেলে মানুষের চলে? সংসারে একদিন তো সবাই মরবে,
সকলেরই বাবা মরবে, ঠাকুরদাদা মরবে, মা মরবে। প্রথম প্রথম লোকে সেজন্য একদিন কাঁদবে, কিন্তু তারপর বেশি কান্নাকাটি চালিয়ে গেলে সংসার চলে? আমার তো বাবা মা মারা যাবার পর খুব কেঁদেছিলাম, তা এখন কি আর কাঁদছি? আমায় কাঁদতে দেখেছিস কখনো সেজন্য? তুই যে আমাকে অবাক করলি সদা। সদানন্দ বললে, কিন্তু মামা, আমি কেন কিছুই ভুলতে পারি না? আমার কেন সব মনে থাকে? কপিল পায়রা পোড়ার কথা আমার সব সময় যে মনে পড়ে। রাত্রিরে শুয়ে শুয়ে ভাবি, দিনের বেলা স্কুলে পড়তে পড়তে ভাবি, ভাত খেতে খেতে ভাবি। প্রকাশ মামা ভাগ্নের কথা শুনে ভয় পেয়ে গেল। বললে, এই রে, খেয়েছে। সদানন্দ বললে, কেন, কি করলুম আমি? তোর তো দেখছি মাথা খারাপের লক্ষণ। এ তো ভালো কথা নয়, ডাক্তার দেখাতে হয়। সদানন্দ বললে, কিন্তু সে তো কোনো দোষ করেনি মামা। তাকে যে দাদু মিছিমিছি মারলে, বংশীঢালিকে দিয়ে বেকসুর অপমান করলে, সে তো কিচ্ছু করেনি। প্রকাশ মামা যেন সব ভেবেচিন্তে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এসেছে। বললে, না, এবার জামাইবাবুকে তোর বিয়ের কথা বলতে হবে দেখছি। বিয়ে আমি করব না মামা। সে কি রে, তুই ঠাকুরদার সবেধন নাতি, বাপের চোখের মণি, একমাত্র ছেলে, বিয়ে করবি না? তোর কি মাথা খারাপ হয়েছে? জানিস তোর মতন পাত্তর পেলে মেয়ের বাপরা লুফে নেবে। সদানন্দর ওসব কথা ভালো লাগতো না। বিকেলবেলা যখন স্কুল থেকে হেঁটে হেঁটে আসতো, একদিন শীতের দিনে বাড়ি আসতে আসতে চারদিক অন্ধকার হয়ে আসতো, তখন মনে হতো কে যেন তার পেছনে পেছনে আসছে। শুকনো পাতার ওপর হাঁটতে যেমন মর্মর শব্দ হয়, তেমনি শব্দ করতে করতে তার পিছু পিছু আসছে কেউ। অনেক দিন মনে হয়েছে গাঁয়েরই কোনো লোক ক্ষেত খামার থেকে ফিরছে, কিংবা কোনো বাড়ির বউ থেকে জল নিয়ে ফিরছে। না, তা নয়, অনেক সময় রাস্তার আশেপাশে, সামনে পেছনে, কাছে দূরে কেউই থাকে না, অথচ কে যেন তার সামনে পেছনে হাঁটে। একদিন ধরে ফেলেছিল। লোকটা একেবারে আস্তে আস্তে তার গায়ে এসে পড়েছিল। সদানন্দ চমকে উঠেই চেঁচিয়ে উঠেছে, কে? আমি কথাটা কেউ বললে কিনা বুঝতে পারলে না সে, কিংবা হয়তো তার নিজের মনের আতঙ্কটাই শব্দ হয়ে বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু সে এক মুহূর্তের মধ্যে চোখের সামনে দিয়ে সে অদৃশ্য হয়ে গেল। কিন্তু সেই অদৃশ্য হওয়ার আগেই যেটুকু দেখতে পেলে, তাতে মনে হলো সে আর কেউ নয়, সে হলো কপিল পায়রা পোড়া। ঘটনাটা প্রকাশ মামাকে বলতেই প্রকাশ মামা আর দেরি করলে না, সোজা জামাইবাবুর কাছে চণ্ডীমণ্ডপে চলে গেল। বললে, জামাইবাবু, সদার বিয়ে দিতে হবে। বিয়ে? জামাইবাবু কথাটা শুনে প্রথমে অবাক হয়ে গিয়েছিল, দিদিও তেমনি। বিয়ে তো সদার দিতেই হবে, তা বলে এখনই, এত তাড়াতাড়ি? প্রকাশ বললে, বিয়ে না দিলে তোমার ছেলে শেষকালে সন্ন্যাসী হয়ে বনে চলে যাবে, তখন ঠেলা বুঝবে। তা প্রকাশের কথায় কেউ কান দেয়নি। গরিবের কথায় প্রথমে কেউ কান দেয়ও না তেমন। তাই কথায় আছে, গরিবের কথা বাসি হলে তবে লোকে তার দাম দেয়। শেষকালে কর্তাবাবু যখন কথাটা তুললেন, তখন সকলের টনক নড়ল। আর কর্তাবাবুর তখন দুটো পাই পড়ে গেছে, একেবারে পঙ্গু। সিন্দুকটার কাছে শুয়ে শুয়েই দৈনন্দিন কাজকর্ম চালান। তার ইচ্ছে, চোখ বোঝবার আগে তিনি নাতির ছেলের মুখ দেখে যেতে চান যে তাঁর বংশের ধারা অক্ষয় হয়ে রইল। কথাটা শালাবাবুর কানে যেতেই সে লাফিয়ে উঠেছে। দিদির টাকায় সে বসে বসে খায়, আর তার বদলে একটু কিছু উপকারও করতে পারবে না। দিদির উপকার করবার সুযোগ পেয়ে সে যেন বেঁচে গেল। বললে, কুছ পরোয়া নেই, কীরকম পাত্রী চাই সেইটে শুধু আমায় বলে দাও। কর্তাবাবুর হুকুম, পাত্রী হবে ডানাকাটা পরী। ডানাকাটা পরী মানে পরীর মতন দেখতে, শুনতে, বলতে কইতে হওয়া চাই। শুধু পরীদের যে ডানা থাকে সেটা থাকবে না, আর পরীর মতো উড়লে চলবে না। প্রকাশ বললে, তার ডানায় যদি না থাকে তো উড়বে কেমন করে? আর যদি উড়তে চায় তো তুমি না হয় তার পায়ে শেকল লাগিয়ে দিও। দিদি হাসতে লাগলো। বললে, আজকালকার মেয়ে কি শেকল মানবে ভাই?
হয়তো শ্বশুর শাশুড়িকেই মানতে চাইবে না। এ তো আর আমাদের কাল নয়। আমাদের 10 বছর বয়সে বিয়ে হয়েছিল, তখন কোমর থেকে কাপড়ের কষি খুলে যেত। শাশুড়ি তাই শেষকালে গেরো দিয়ে বেঁধে দিত, তবে লজ্জা রক্ষে হতো। প্রকাশ বললে, তাহলে সেই রকম 10 বছরের মেয়েই এনে দেব। তুমি যেমন অর্ডার দেবে তেমনই বউ পাবে। দিদি বললে, তাই দে ভাই, নইলে কর্তাবাবু আবার কবে আছেন কবে নেই। একটু শিগগির কর তুই। তা শেষ পর্যন্ত সেই রকম মেয়েই পাওয়া গেল। বয়সও কম, দেখতেও ডানা কাটা পরি। আরও একটু বয়স কম হলে অবশ্য ভালো হতো, কিন্তু ঠিক তোমার অর্ডার মাফিক পাত্রী কোথায় পাবো? তাহলে তো কুমোরকে ডেকে ফরমায়েশ করতে হয়। কৃষ্ণনগরের কাছে বাড়ি, বাপ পণ্ডিত, সংস্কৃত শাস্ত্র জানা মানুষ, স্বামী আর স্ত্রী, আর সংসার বলতে ওই একটি মেয়ে। সেকালে পূর্বপুরুষকে দেওয়া রাজাদের 200 বিঘে জমির মতো জমি জমা আছে। মোটামুটি সচ্ছল পরিবার। নগদ কিছু দিতে পারবো না। যদি মেয়ে পছন্দ হয় তো রাঙা সুতো হাতে দিয়ে নিয়ে যান। তারপর মেয়ের ভাগ্য আর ঈশ্বরের ইচ্ছে। এই হলো নয়নতারা। এ গল্পের আসামি সদানন্দ চৌধুরীর স্ত্রী, আমাদের নায়িকা। প্রকাশ রায় এই নতুন বিয়ের কোণে নয়নতারাকে নিয়ে এই রাস্তা দিয়েই একদিন নবাবগঞ্জে এসেছিল। নবাবগঞ্জের জমিদার নরনারায়ণ চৌধুরীর বাড়ি যেতে গেলে এই বারোয়ারিতলার হাটের মধ্যে দিয়েই যেতে হয়। এই রাস্তা দিয়েই একদিন নয়নতারা চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছিল। আবার ঠিক সেই বধূ বেশেই এই রাস্তা দিয়েই চলে গিয়েছিল। এই রাস্তা দিয়েই একদিন সেকালের এক সামন্ততান্ত্রিক ভূস্বামী পরিবারে চূড়ান্ত সমৃদ্ধি এসে উদয় হয়েছিল। আবার নয়নতারার সঙ্গে সঙ্গে এই রাস্তা দিয়েই তা অস্ত গিয়েছিল চিরকালের মতো। এই সেই চিরকালের উদয় অস্তের শাশ্বত পথ, সেই রেলবাজার থেকে নবাবগঞ্জের বারোয়ারিতলার হাট পর্যন্ত। এবার সেই ঘটনার কতকাল পরে প্রকাশ রায় আবার উদয় হলো নবাবগঞ্জে, মোবারকপুরে বাস থেকে নেমে পায়ে হাঁটা পথে। এখন আর আগেকার সেই মোবারকপুর নেই। সেই মোবারকপুর কেন, সেই নবাবগঞ্জও নেই। নবাবগঞ্জে চৌধুরীদের সেই বাড়িটাও আর চৌধুরীদের নেই। নরনারায়ণ, হরনারায়ণ চৌধুরী বাড়ির গিন্নি, প্রকাশ রায়ের দিদি, তারাও কেউ নেই। একদিন রেলবাজারের পাটের আড়তদার প্রাণকৃষ্ণ সামশাই জলের দরে অত বড় 3 মহলা বাড়িটা কিনে নিলে, কিন্তু প্রাণকৃষ্ণ সাও তা রাখতে পারলে না। ব্রাহ্মণের সম্পত্তি, বিশেষ করে বসত বাড়ি কিনতে নেই, এমনকি জলের দরে পেলেও না। কিন্তু প্রাণকৃষ্ণ সামশাই সে কথা শুনলে না। ভাবলে ভারী লাভ করলুম। কিন্তু এখন সেই প্রাণকৃষ্ণ সাও একদিন জন্মাষ্টমীর দিন সাপের কামড়ে অপঘাতে মরল। তারপর থেকে সেই চৌধুরী বাড়ি এখন ভূতের ভারী হয়ে খাঁ খাঁ করছে। দিনের বেলাতেও লোকে সেদিকে মারাতে ভয় পায়। বলে, ও বাড়িতে বোমদত্তির অভিশাপ আছে, ওদিক মারিও না। মশায়ের কোত্থেকে আসা হচ্ছে? প্রকাশ রায় সুটকেসটা নিয়ে সেদিকে এগিয়ে গেল। বললে, আমি আসছি ভাগলপুর থেকে, এই নবাবগঞ্জ এসেছি একটা কাজে। এখানে কার বাড়িতে যাওয়া হবে? প্রকাশ রায় বললে, কারোর বাড়িতে যাব না, আমি এসেছি সদানন্দর খোঁজে, সদানন্দ চৌধুরী। সদানন্দ চৌধুরীর নামটা উচ্চারণ করতেই দোকানের আশপাশে যারা ছিল তারা কাঁচ ঘেঁষে এসে দাঁড়ালো। এ কোথাকার লোক, এর পরিচয় সদানন্দ চৌধুরীর খোঁজ করে, এ তো সাধারণ লোক নয় হে। চৌধুরী মশাই চলে যাওয়ার পর নবাবগঞ্জে কেউ তো সদানন্দ বেঁচে আছে কি না, খেতে পাচ্ছে কি না সে খোঁজও কখনো নেয়নি। তা আপনি এতদিন পরে সদার খোঁজ করছেন কেন? জিজ্ঞেস করতে এসেছি হে, কোথায় আছে আপনারা জানেন কি না, আমাকে তার সন্ধান দিতে পারেন কি না, তাকে আমার বড় দরকার। পরমেশ মৌলিক এতক্ষণ একমনে হুঁকো টানছিলেন। এবার তিনি মুখ খুললেন, বললেন, আপনার নিবাস?
প্রকাশ বললে, ভাগলপুর। আমি হচ্ছি সদানন্দর মামা। প্রকাশ মামা? শালাবাবু, তাই বলুন, এতক্ষণ বলেননি কেন? বসুন বসুন। তা এ কি চেহারা হয়েছে আপনার? চুল পেকে গেছে। ওহ, কতকাল পরে দেখা হলো। তা চৌধুরী কর্তা কেমন আছেন? চৌধুরী মশাই মানে হরনারায়ণ চৌধুরী। প্রকাশ রায় বললে, জামাইবাবু গেল হপ্তায় মারা গেছেন। মারা যাওয়ার খবর শুনেই সবাই যেন স্তম্ভিত হয়ে গেল। বললে, মারা গেছেন? পরমেশ মৌলিক হরনারায়ণ চৌধুরীর কাছারিতেও কিছুদিন কাজ করেছিলেন। খবরটা শুনে তিনি সকলের চেয়ে বেশি চমকে উঠলেন। বললেন, সে কি, মারা গিয়েছেন? শেষকালে কি হয়েছিল? প্রকাশ রায় বললে, তেমন কিছুই হয়নি, বেশ ভালোই ছিলেন। কদিন ধরে দেখছিলুম তিনি বাইরে বেরোচ্ছিলেন না। একদিন ঘরের দরজা খুলে দেখি তিনি মুড়ে পড়ে আছেন। কেউ জানতেও পারিনি আমরা। নতুন লোকের আমদানি দেখে ততক্ষণে আরও কিছু লোক এসে জড়ো হয়েছিল। হরনারায়ণ চৌধুরীর মৃত্যুর খবর শুনে অনেকেই দীর্ঘশ্বাস ফেললে। অনেকেই তাঁকে দেখেছে, যারা দেখেনি তারা নাম শুনেছে, চৌধুরী বংশের কাহিনী শুনেছে। সেই হরনারায়ণ চৌধুরীর মর্মান্তিক পরিণতির বর্ণনা শুনে সবার মুখ দিয়েই অজান্তে একটা আহা শব্দ বেরিয়ে এলো। এমনিই হয় গো, যত বড় লোকই হও সকলের পরিণতি ওই মৃত্যুতে, ওর থেকে কারোর মুক্তি নেই। এই পুরনো কথাটাই যেন আবার সকলের নতুন করে মনে পড়ে গেল। প্রকাশ রায় বললে, তা এখন সে যা হবার হয়ে গেছে। এখন আমি এসেছি সদাকে খুঁজতে। কোথায় গেলে তাকে পাই বলতে পারেন? কলকাতায় গিয়েছিলাম, সেখানে তারাও তার কোনো সন্ধান জানে না, তাই নবাবগঞ্জে এলাম। এখন এরপর কোথায় গেলে তাকে পাবো তাও বুঝতে পারছি না। পরমেশ মৌলিক বললেন, সদা কি আর বেঁচে আছে? আমার তো বিশ্বাস হয় না। শেষকালের দিকে তার বড় অবস্থা খারাপ হয়েছিল। একদিন মাত্র এসেছিল এ গাঁয়ে, তাও সে অনেক কাল হলো। কেন? নিতাই হালদার পাশেই দাঁড়িয়ে শুনছিল। সে আর থাকতে পারলে না, বললে, কেন ভালো থাকবে? আপনারা কি তার কোনো খোঁজ খবর নিয়েছিলেন? নিজের বাপ যাকে দেখতো না, সে কি করে ভালো থাকবে? তাকে কেউ কি খেতে পড়তে দিত? এখন তার বাপ মারা গেছে, তাই সম্পত্তির লোভে তার খোঁজ খবর নিতে এসেছেন আপনারা, কিন্তু তখন কোথায় ছিলেন? পরমেশ মৌলিকও তাই বললেন। হ্যাঁ শালাবাবু, শেষকালের দিকে সদার বড় কষ্টে দিন কেটেছে। অত বড় বংশের ছেলে, তার কিনা এই দশা। শেষকালে একটা যাত্রার দল এসেছিল গাঁয়ে, তাঁদের পেছন পেছন সে চলে গেল। প্রকাশ রায় যেন এতক্ষণে খানিকটা সুরাহা পেলে। বললে, যাত্রার দলের সঙ্গে? কোথায় গেল তাদের সঙ্গে? তা কি ছাই দেখেছি? যাত্রার দল কি আর এক জায়গায় বসে থাকে শালাবাবু? তারা তো ঘুরে বেড়ায় চারদিকে। আজ আছে হুগলি, কালই হয়তো আবার চলে গেল আসামের দিকে। তবু একটা আপিস তো আছে তাদের কোথাও। যাত্রা দলের নামটা জানতে পারলেও না হয় আমি তাদের হেড অফিসে গিয়ে খোঁজ নিতে পারি। পরমেশ মৌলিক বললেন, কত যাত্রার দলই তো আসে। ও যাদের সঙ্গে গিয়েছিল তাদের নামটা ঠিক মনে পড়ছে না। তারপর অন্য যারা আশেপাশে ছিল তাদের দিকে ফিরলেন। তোমরা জানো না কি হে নামটা কেউ? নিতাই হালদার পাশেই ছিলেন, সে আর থাকতে পারলে না, বললেন, তাই এতদিন কোথায় ছিলেন আপনারা শালাবাবু? এতদিন তো আপনারা একবারও তার খোঁজ নিতে আসেননি। এখন চৌধুরী মশাই মারা গেছেন, তাই তার অগাধ টাকার ওয়ারিশানকে খুঁজে বার করতে এসেছেন। আমরা সব বুঝতে পারি। প্রকাশ রায় কথাগুলো শুনে যেন চুপসে গেল। নিতাই হালদার তবু থামে না, বলতে লাগলো, চৌধুরী মশাইয়ের লাখ টাকা এখন সবই তো পাবে সদানন্দ, তাই তার জন্য এখন আপনাদের যত দরদ উতলে উঠেছে না, তাই এখন খোঁজ পড়েছে তার। ভেবেছেন পাগল ভাগ্নিকে সামনে খাড়া করে টাকাগুলো নিজেদের পেটে পুরবেন। তা মতলব আপনাদের খুবই ভালো শালাবাবু,
কিন্তু একটা কথা বলে রাখছি, সদানন্দর যা হয় হোক, এতে আপনাদেরও কিন্তু কিছু ভালো হবে না। আপনাদের এ টাকা ভোগে আসবে না, কারণ এখনও আকাশে চন্দ্র সূর্য ওঠে। ভুলে যাবেন না, মাথার ওপর ভগবান বলে এখনও একজন আছেন। পরমেশ মৌলিক নিতাই হালদারকে থামিয়ে দিলেন, বললেন, নিতাই, তুই থাম। নিতাই মুখ ফোঁড় ছেলে বরাবর বললে, কেন থামবো খুড়োমশাই? আমি কি কিছু অন্যায় কথা বলেছি? এখানে তো আরও 10 জন গাঁয়ের লোক আছে। সদানন্দকে কে না দেখেছে, সবাই জানে কত নাকাল হয়েছে আত্মীয় স্বজনের কাছে। নিজের বাপ যখন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এক মুঠো ভাত দিয়ে ছেলেকে বাঁচায়নি, তখন এই মামা তো এসে তাকে নিজের বাড়িতে ঠাঁই দেননি। যতদিন দিদি ছিল, যতদিন টাকা জুগিয়েছে, ততদিন খুব খাতির, ততদিন শালাবাবু ঘরের লোক। আর যেই দিদি মারা গেল আর উধাও। প্রকাশ রায়ের কথাগুলো ভালো লাগলো না। সুটকেসটা নিয়ে উঠে দাঁড়ালো, বললে, আমি তাহলে উঠি। নিতাই হালদার বললে, আমাদের কথাগুলো শুনতে ভালো লাগছে না কি, তাই উঠে যাচ্ছেন? কড়া কথা কারই বা শুনতে ভালো লাগে বলুন? প্রকাশ রায় আমতা আমতা করে বলতে লাগলো, না মানে সদানন্দকে খুঁজতেই তো আমি এখানে এসেছিলাম। তা সে যখন এখানে নেই, তখন অন্য কোথাও চেষ্টা করে দেখি গে। নিতাই বললে, হ্যাঁ, অন্য কোথাও গিয়ে খুঁজে বার করুন। খুঁজে বার করে বাড়িতে নিয়ে গিয়ে তুলে জামাই আদরে রেখে তার মাথায় হাত বুলিয়ে তাকে দিয়ে একটা জাতা কাগজে সই করিয়ে নিন। তারপর আর তাকে লাথি জাটা মেরে দূর করে দিন গে, কেউ কিছু জানতে পারবে না। মাঝখান থেকে জামাইবাবুর 4 লাখ টাকার সম্পত্তি আপনাদের হাতে এসে পড়বে। সেদিন গ্রামের লোক যে কথাগুলো বললে, তার একটাও কিন্তু মিথ্যে নয়। সবাই জানত হরনারায়ণ চৌধুরী শ্বশুরেরও অনেক টাকা পেয়েছেন। নবাবগঞ্জের অত সম্পত্তি সব কিছু বিক্রি করে যা পেয়েছিলেন, সব নিয়ে গিয়ে তিনি ভাগলপুরে উঠেছিলেন। সদানন্দর ঠাকুরদা, মা সবাই তখন মারা গেছে। নয়নতারাও শ্বশুরবাড়ি ছেড়ে তখন কেষ্টনগরে তার বাপের বাড়িতে গিয়ে উঠেছে। সমস্ত বাড়িটা যেন তখন রাতারাতি শ্মশান হয়ে গেছে। চৌধুরী মশাই এই নবাবগঞ্জে তখন সারা বাড়িতে একলাই কাটাতেন। আর সদানন্দ তখন কোথায় থাকতো কে জানে, কেউ তার কোনো খোঁজও রাখত না। ওই পরমেশ মৌলিক যেখানে বসে আছেন, এই বারোয়ারিতলার মাচার ওপর সদানন্দ অনেক দিন অনেক রাত কাটিয়েছে। নিতাই হালদার জিজ্ঞেস করত, ছোটবাবু, আপনি বাড়ি যাবেন না? রাত যে অনেক হলো। তখন হরনারায়ণ চৌধুরী মশাই সমস্ত বাড়িটাতে একলা থাকতেন। নবাবগঞ্জের বারোয়ারিতলা থেকে দেখা যেত চৌধুরীদের বাড়িটা। সারা বাড়িতে অসংখ্য ঘর, 4 মহল বাড়ি। দক্ষিণ দিকে সেই পুকুরটা একেবারে বাড়ির লাগোয়া। পুকুর থেকে উঠতেই পাড়ের ওপর সার ধান চালের মড়াই। পুকুর আর মড়াইয়ের মাঝখানে অনেকখানি লম্বা জায়গা জুড়ে শাকসবজির বাগান, লাউ কুমড়ো উচ্ছের মাচা, কয়েকটা পেঁপে গাছ, বেগুনের ক্ষেত। যখন চৌধুরী বাড়ি জমজমাট ছিল, তখন ওইখানে বাড়ির মেয়েদের শাড়ি শুকোতো সার। শুকোবার পর গৌরী পিসি এসে আবার বিকেলের দিকে সেগুলো তুলে নিয়ে গিয়ে ভেতর বাড়িতে যার যার ঘরে সাজিয়ে রেখে দিত। যখন রাত হতো, তখন ও জায়গাটায় আর যেতে পারা যেত না, ভয় করত। কিন্তু তার পাশেই ছিল গোয়াল ঘর। সেই রাত্রির বেলা অনেক দিন সদানন্দ ওই পুকুরের শান বাঁধানো ঘাটের ওপর চুপ করে বসে থাকত। আর তার মনে হতো পুকুরের জলের মধ্যে থেকে কারা যেন দল বেঁধে উঠে আসছে তার দিকে। মানুষের মতো চেহারা তাদের, কিন্তু ঠিক যেন আবার মানুষও নয়। কাছে আসতেই সদানন্দ ভয় পেয়ে যেত, চেঁচিয়ে বলে উঠত, কে তোমরা কারা? লোকগুলো হাসত, বলতো, আমাদের তোমরা চিনতে পারবে না গো, আমাদের চিনবে না তুমি। সদানন্দ বলতো, কিন্তু তোমরা এখানে কি করতে এসেছো? বাড়ির ভেতরে যাবে নাকি? লোকগুলো আরও হেসে উঠত, বলতো, আমরা সব জায়গাতেই যেতে পারি। কিন্তু তোমরা এখানে কি করতে এসেছো? দেখতে। কি দেখতে? দেখতে এসেছি তোমরা কেমন আছো,
দেখতে এসেছি নবাবগঞ্জের সব মানুষ কেমন আছে। তোমাদের বাড়ি কোথায়? এই নবাবগঞ্জেই আমাদের বাড়ি ছিল একদিন, কিন্তু এখানে আর আমাদের কোনো বাড়ি নেই। এখন সব জায়গাতেই আমাদের বাড়ি, এখন আমরা সব জায়গাতেই যেতে পারি। তবে কি তোমরা ভূত? লোকগুলো সদানন্দর প্রশ্ন শুনে হেসে উঠত, বলতো, ভয় পাচ্ছ বুঝি? ভয় পেও না, আমরা রোজ রোজ এখানে আসি, আমরা রোজ রোজ এখানে আসবো, আমাদের কেউ আটকাতে পারবে না। এখানে আগে তো আসতে পারতুম না, আমরা চৌধুরী মশাইয়ের কাছারি বাড়িতে এসে এককালে তার সামনে হাত জোর করে বসে থাকতুম, খাজনা মকুব করতে বলতুম। আগে আমরা ছিলুম কালীগঞ্জের জমিদার বাবুর প্রজা, পরে আমরা হলুম চৌধুরী মশাইয়ের প্রজা। আমরা খরার সময় খাজনা দিতে পারিনি, ফেরার ঝড়ে আমাদের বাড়ি পড়ে গিয়েছিল। আমরা চৌধুরী মশাইয়ের ঝাড় থেকে বাঁশ কেটেছিলুম, তার জন্য আমাদের নামে সদরের কাছারিতে ফৌজদারি মামলা হয়েছিল। তারপর আমাদের জমি খাস হয়ে গিয়েছে, আমাদের ভিটেমাটি উচ্ছন্ন হয়ে গিয়েছে। এই দেখো, এর দিকে চেয়ে দেখো, এর গলায় কিসের দাগ দেখছো? কিসের দাগ? সদানন্দ সেই অন্ধকারের মধ্যেই লোকটার গলার কাছে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলে। অস্পষ্ট ছায়া সব, তবু মনে হলো সেখানকার ছায়াটা যেন আরও ঘন, আরও গভীর হয়ে উঠেছে। গলায় দড়ি দিয়ে মরেছিল। কথাটা শুনেই সদানন্দ আঁতকে উঠল। হ্যাঁ, বারোয়ারিতলার বটগাছের ডালে গলায় দড়ি বেঁধে ঝুলে পড়েছিল। এর নাম কি? কপিল পায়রা পোড়া। নামটা কানে যেতেই সদানন্দ একটা আর্তনাদ করে সেই ইঁট বাঁধানো পৈঠের ওপরেই অজ্ঞান হয়ে পড়ল, কিন্তু কেউ তা টের পেলে না। সন্ধ্যাবেলা যখন হরিহরবাবু ছাত্রকে পড়াতে এসেছেন, তখন খোঁজ পড়ল খোকাবাবু নেই। খুঁজে বার করো সদানন্দকে। হরিহরবাবু সেই 3 ক্রোশ দূর থেকে সাইকেল ঠেঙিয়ে রোজ নবাবগঞ্জে পড়াতে আসেন, সকলেরই সে কথা জানা। বাড়িময় খোঁজ পড়ল। বড় অন্যমনস্ক ছেলে, খেয়ালি রকমের মানুষ। অনেক সময় স্কুল থেকে আসতে আসতেই কারো বাড়িতে ঢুকে পড়ে তাদের ঘানি গাছে চড়ে বসত। তখন আর বাড়ির কথা, খিদের কথা মনে পড়ত না। সেদিন সব জায়গায় খোঁজা হলো। চণ্ডীমণ্ডপে চৌধুরীমশাই প্রজা পাঠকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি বললেন, কই, আমি তো দেখিনি তাকে, আমার কাছে তো কই আসেনি তো। তবে সে স্কুল থেকে এসেছিল তো। গৌরী পিসি নিজের হাতে তাকে মুড়ি বাতাসা আর সন্দেশ খেতে দিয়েছে। তাহলে সে যাবে কোথায়? দিনুও ছুটল বারোয়ারি তলায়, সেখানেও নেই। প্রকাশ মামা দিদির কাছে এসেছিল, বাইরে কোথাও ঘুরছিল। বাড়িতে এসেই শুনল ভাগ্নেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার দৌড়লো বাইরে। যাবে কোথায় সে? উড়ে তো যেতে পারে না। দিদিকে বললে, কিছু টাকা দাও। দিদি বললে, টাকা কি হবে রে? প্রকাশ বললে, নানান জায়গায় যেতে হবে, টাকা হাতে থাকলে ভালো, বুঝলে? সব সময় কিন্তু টাকা হাতে রেখে দিও, দেখবে সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা সুরাহা হয়ে যাবে। টাকা নিয়ে প্রকাশ রায় বেরোলো, কিন্তু আসলে খুঁজে বার করলে গৌরী পিসি গোয়াল ঘরের দিকে যাচ্ছিল ঘুঁটে আনতে। হঠাৎ চাঁদের আলোয় দেখতে পেলে কে যেন ঘাটের পৈঠের ওপর চিৎপাত হয়ে শুয়ে গোঙাচ্ছে। একবার যেন কীরকম সন্দেহ হলো, তারপর বললে, কে রে, কে রে ওখানে শুয়ে আছিস? কে তুই? উত্তর না পেয়ে কাছে গিয়ে দেখে খোকাকে ওই অবস্থায় দেখে আর সেখানে দাঁড়ালো না। দৌড়তে বাড়ির মধ্যে এসে খবর দিতেই সবাই দৌড়ে এসে গেছে। চৌধুরী মশাইও চণ্ডীমণ্ডপ ছেড়ে এলেন। প্রজ্ঞা পাঠক যারা ছিল তারাও এলো। সবাই ধরাধরি করে নিয়ে এসে তুলল ভেতর বাড়িতে। তারপর ডাক্তার বদ্যি আসার পর যখন তার জ্ঞান হলো, সবাই জিজ্ঞেস করলে, কি হয়েছিল তোর? সন্ধেবেলা ওখানে গিয়েছিলি কি করতে? ভয় পেয়েছিলি? হ্যাঁ। কে ভয় দেখিয়েছিল? সদানন্দ বললে, কপিল পায়রা পোড়া। আজকের গল্প এখানেই শেষ।
গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।